আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। দেখুন, সিপিআইএম অনেকদিন ধরেই এমন একটা টার্নিং পয়েন্ট খুঁজছে যার মাধ্যমে জনমত আবার বামেদের দিকে ঘোরানো যায়। জি করের কাণ্ডের প্রতিবাদকে কেন্দ্র করে সেই চেষ্টা হয়েছিল, কিন্তু তখন খুব একটা সাফল্য আসেনি বামেদের। এখন হকার উচ্ছেদ ইস্যুতে সিপিআইএম এমন কিছু কি খুঁজে পাচ্ছে যেটা তাদের একটা নতুন জাদুকরি এজেন্ডা যাকে বলে, সেরকম একটা কিছু। আমাদের সঙ্গে আছেন সিপিআইএম এর অন্যতম বরিষ্ঠ নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনি বোধহয় কলকাতায় নেই, দেশের কোন দিকে আছেন? আমি গ্রামে থাকি, আমি তো কলকাতা শহরে থাকি না। হুম। আমি এখন আমার বাড়িতেই আছি। এটা কলকাতা শহর থেকে ধরুন 30-35 কিলোমিটার দূরে আচ্ছা। স্মল ভিলেজ ওকে। কালিকাপুর, চম্পাহাটি। আমি সেখানেই এখন বাড়িতে আছি। ওকে। সুজন বাবু, দেখুন, হকার উচ্ছেদ ইস্যুতে কলকাতা হাইকোর্টের ফেরদৌস শামীম অসাধারণ সাফল্য পেয়েছেন, কিন্তু এই লড়াই সিপিএম এর ঘনিষ্ঠ আইনজীবীরা জিতেছে। ফেরদৌস, বিকাশ রঞ্জন, সব্যসাচী ইত্যাদি, এরকম অনেক লড়াই তারা জিতছে। রাজনৈতিক লড়াইয়ের ব্লু প্রিন্টটা কি? এটা সিপিআইএম এর জিত বলা যায় না, এটা তাদের অ্যাডভোকেটদের জিত। আইনজীবীদের সামনে রেখে কি রাজনীতিতে সিপিআইএম প্রত্যাবর্তন করার চেষ্টা করছে? তা আমি এভাবে দেখার আদৌ পক্ষপাতী নই। যেমন আপনি একটু আগে বলছিলেন যে আরজিকর ইস্যু, সেখানে সিপিআইএম চেষ্টা করেছিল পলিটিক্যাল কামব্যাক এটসেট্রা। সব জিনিসকে ওইভাবে দেখাটা উচিত না। ধরুন আরজিকর ইস্যুটা অলসো বিকেম এ পিপলস ইস্যু, এবং সেক্ষেত্রে ব্রডার পিপলকে মোবিলাইজ করতে পারাটাই আমাদের কাজ। যে কারণে প্রথম দিন থেকে আমাদের সহকর্মীরা, বন্ধুরা, তারা থেকেছে ইন দি ফ্রন্ট। বাট সবসময় আমরা চেয়েছি যে নট দি পার্টি ইন দি ফোর বাট দি পিপল, কারণ পিপলস ইস্যু। সিমিলারলি হকার ইস্যুটাও তো প্রায় তাই। কোয়েশ্চেনটা তো এরকমটা নয় যে ওখানে কে সিপিএম আর কে কংগ্রেস। যদি খুব ভালো করে আমরা দেখি, তাহলে বরঞ্চ আমরা দেখব যে এই যে অংশটা যারা হকার, এখন পশ্চিমবাংলায় আনফর্চুনেটলি রাজনীতিতে হিন্দু মুসলমান নানান রকম গল্প আসছে। এটা কেউ এভাবে বলতে পারবেন না যে মুসলমানরা হকার আর অমুসলমানরা হকার না, বরং মানে হয়তো দেখা যাবে যে নন মুসলিমস তারা হকার বেশি। এবং ঘটনাক্রমে সাধারণভাবে আমাদের ভোট পার্সেন্টেজ যেহেতু কম, তো এরা কাকে ভোট দিয়েছে? হয়তো আমাদের ভোট দেয়নি, হয়তো কেউ কংগ্রেসকে দিয়েছে, হয়তো কেউ তার চাইতে বেশি তৃণমূলকে দিয়েছে, হয়তো কেউ তার চাইতে বেশি বিজেপিকে দিয়েছে। ফলে কাকে ভোট দিয়েছে এটা বড় কথা না, গরিব মানুষ, তার জীবন জীবিকা, এটা রাষ্ট্রের দায়িত্ব গরিব মানুষের জীবন জীবিকাকে রক্ষা করা। সেইটা রক্ষা করা ছেড়ে দিন, তাদের জীবন জীবিকাকে কার্যত ধ্বংস করার মতন করে একটা যুদ্ধ ঘোষণা করছে যখন রাষ্ট্র অথবা সরকার এবং তার প্রতিফলন বুলডোজার দাপট, তখন তাকে ঠেকাতেই হয় পিপলস তার পাশে দাঁড়াবার জন্য। ওই লড়াইটা মূল। ওই লড়াইটা কোর্টের লড়াই নয়, ওই লড়াই কোর্টের লড়াই, দুটোকে মিলিয়ে আমাদের এগোনো। কিন্তু আমি যেটা আপনার কাছ থেকে বুঝতে চেষ্টা করছি, এই জিতটা যেটা সিপিএম বলছে তাদের জিত, এটা কি তাদের জিত না তাদের আইনজীবীদের? না, এটা আমাদেরও জিত না, এটা আমাদের আইনজীবীদেরও জিত না। এটা সাধারণভাবে মানুষের জীবন জীবিকার লড়াইয়ের জিত, যে লড়াইতে আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে 100 ভাগ আছি। আবার একই রকম ভাবে যে মানুষেরা কোর্টে লড়াই করেন, এরা মূলত লেফট, যাদের কথা আপনি বলছেন, তারাও সেই লড়াইটাতে অংশ নিয়েছেন। এখানে যেমন শামীম আহমেদ খুব সামনে ছিল, বিকাশ দাদু বটে, সুদীপ্ত রায় ছিল, নানান রকমের গোস্বামীরা ছিল। এই জিতটা আইনজীবীদের জিত নাকি লেফট ফ্রন্ট সিপিএম এর জিত? আমি ঠিক ওইভাবে, আমি আবারও বলছি, আপনার দৃষ্টির সঙ্গে আমার দৃষ্টি মিলবে না। আইনজীবীদের জিত অথবা লেফট সিপিআইএম এর জিত এর চাইতে বড় হচ্ছে এটা টয়লিং পিপল যে জীবন জীবিকার লড়াইয়ের জন্য আছে তার জিত। তার লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অবশ্যই আছি, আমরা এবং আইনজীবীরা সবাই মিলেই। আমি আরো স্পেসিফিক বলছি, যাদবপুরে
ফর এক্সাম্পল অনেকদিন ধরে চলছে। দ্যাট ডাজ নট মিন যে ওখানে সবাই আমরা গিয়ে হাজির হয়েছি, কিন্তু কোনো একটা দিন বিশেষ করে মানে এমন দাপট দেখাতে শুরু করলো, চারদিক ঘিরতে শুরু করলো। হ্যাঁ, একটা দিন আমিও গেছি, দ্যাট ডাজন্ট মিন যে আপনি আমি আহত করতে পারি। হয়েছেন, কিন্তু আপনি সেদিন আহত দেখবেন, হয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেদিন দেখবেন আমরা যেমন সবাই গেছি, আবার ওদিন শামীম ফিরদৌস, শামীম আহমেদ ওরা কিন্তু দূরে ছিল। যখন ওদের খবর দেওয়া হলো, দেখো আজ মনে হচ্ছে একটা খুব খারাপ কাজ করবে, তোমরা যদি পারো এসো, ওরাও কিন্তু এসেছিল। যতক্ষণ থেকেছে, থাকতে পেরেছে থেকেছে। নাট্যকার জয়রাজ খবর পেয়ে সে চলে এসছে। ফলে একটা পিপলস মুভ বলে আপনি যদি বলেন, সেটা বেটার। এবং ওকে, আমরা না, অন্য লেফট পিপল তারাও কিন্তু ছিলেন। ওকে, দেখুন বিজেপির যুক্তি খুব সহজ, যেটা বাঙালি মধ্যবিত্তরা আহ, বেশি যেটাকে বলে বাই করছে, তারা অ্যাকসেপ্ট করছে বিজেপির যুক্তি। যুক্তিটা কি? ফুটপাত বা রেলের জমি অথবা প্ল্যাটফর্ম, এগুলো সরকারের জায়গা, যেগুলো দখল করা হয়েছিল আম, এক সময় শুরু হয়েছিল বামেদের সময়, তারপরে তৃণমূল সেখানে একটা হফতার নিয়ম অবলী শুরু করে। এবং এরা গরিব নয় যারা এই দোকানগুলো চালাচ্ছে, বিজেপির বক্তব্য এরা দখল করে রেখেছে এই জায়গাগুলো এবং হফতা নিয়েছে তৃণমূলের নেতারা। এবার হফতা আমরা বন্ধ করে দিয়েছি, বিজেপি বলছে আমরা আর কেউ হফতা দিচ্ছি না। তাহলে এই লোকগুলোকে কিভাবে আম, সরকারি জমিতে দোকান চালাতে দেবো আমরা? এভাবে করলে সব জমি দখল হয়ে যাবে। আর লেফট বলছে যে এরা গরিব, লেফট বলছে যে এদের সরাতে হলে অন্যত্র জায়গা করে দিতে হবে। বিজেপি বলছে অন্যত্র কেন জায়গা করে দেবো, এটা তো তাদের জমি নয়, যেটা সরকার কিনছে কিনছে এবং তাই জন্য তাদের অন্যত্র জায়গা করে দিতে হবে, এটা তো দখলদারি। আমি আপনাকে বলছি, নরেন্দ্র মোদী পরিচিত চা বিক্রি করতেন রেল স্টেশনে, কার জমিতে? ওটা কি বামেদের রাজত্ব ছিল তখন? ফলে এটা তো বামেদের রাজত্বের অনেক আগে, অথবা বিজেপি জন্ম নেবার অনেক আগে, অথবা নরেন্দ্র মোদী জন্ম নেবার অনেক আগে থেকেই স্টেশনে অথবা স্টেশনের বাইরে রাস্তায় বিভিন্ন জায়গায় গরিব মানুষ হক করে থাকেন। হক করার জন্য হক কর্তৃপক্ষ মানে আছেন। না না, হক করা মানে সে ঘুরে ঘুরে চা বিক্রি করেছিল না, সে একটা গুমটি বানিয়ে কিন্তু নেয়নি। স্টেশনে, গুমটিটা, হ্যাঁ, স্টেশন এলাকাতে কার পারমিশন নিয়ে গেছিল? আপনি যদি তাই বলেন তর্কের কথায়, আমি তিনটে পয়েন্ট বলবো। ফলে সেটা আপনি বার করতে পারবেন না যে রেলের একটা পারমিশন নিয়ে তিনি করেছিলেন অমুক তমুক ইত্যাদি। ফলে এই কোয়েশ্চেনটা, এটা একটা অসৎ মনোভাব থেকে এই কোয়েশ্চেনটা হয়তো বিজেপি বা কেউ তুলেছে, কতটা তুলেছে আমি জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যখন ইউনিভার্সিটির ছাত্র, তখন বামফ্রন্টের অনেক আগের গল্প, বামফ্রন্ট তখনও আসেনি। আমি ছিলাম ডেইলি প্যাসেঞ্জার, এবং এই যে ট্রেনে যেতাম এবং ট্রেনে আসতাম, ট্রেনে যে যেতাম, তখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র, তখনও তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হকার ছিল বসেছে। অথবা আমি যে স্টেশন এসে নামতাম আমার বাড়ির জন্য চম্পাহাটি, সেখানেও তো স্টেশনে হকার ছিল, তখন তো বামফ্রন্ট আসেনি। ফলে ওই যে বামফ্রন্টের আমলে বসেছে এবং তারপর তৃণমূলের আমলে হপ্তা নিয়েছে, এটা একটা খুব সহজ না, সবটা ইনফরমেশন পেয়ে হয়তো কেউ বলছেন, সেটা না। যুগ যুগ ধরে, আচ্ছা আপনি বলেন তো, লন্ডনে হকার আছে রাস্তায়? সবাই কি তার নিজের জায়গাতে? অথবা ইভেন অন্য যে কোনো জায়গাতে, যে কোনো বড় শহরে, আপনি ভারতবর্ষের মধ্যেই যে কোনো বড় শহরে, দিল্লিতে বিজেপির অফিসের পাশে রাস্তার ওপরে এসে যারা দোকান নিয়ে বসেন, সবজি বিক্রি করেন, অন্য কিছু করেন, সম্ভবত রাউস এভিনিউ কোর্টের পাশে আমি সেদিন গেছিলাম, সেখানেও দেখলাম। তো ওটা কি বামফ্রন্টের রাজত্ব, নাকি ওটা কেউ বিজেপি ওখানে হপ্তা নিচ্ছে? ফলে এভাবে না দেখে আমাদের দেখা উচিত মানুষ তারা নানান ভাবে জীবিকা, এবং সেই জীবিকার ব্যবস্থা করাটা মানুষের যেমন আগ্রহ থাকবে, সরকারেরও তেমন ব্যবস্থাপনা থাকবে। সেইটা আমাদের সরকার যে কোনো কারণে পারেনি, এক। দুই, যে যাদবপুর, যেখানে ওই আগের দিনের গোলযোগটা হলো, ওটাকে বলে রেলওয়ে সাইডিং, প্ল্যাটফর্মে নয়, প্ল্যাটফর্মের বাইরে। এবং যখন এই জমিটা নেওয়া হয়েছিল মিড 19 শতাব্দীর মাঝামাঝি, 1862 সালে প্রথম যাদবপুর স্টেশনে রেল লাইন, মানে রেল চলে, প্রবাবলি 1 জানুয়ারি অর 2 জানুয়ারি, হোয়াট এভার ইট মে বি। তাহলে এটা যে রেলের সাইডিং,
এখানে কিন্তু রেলের লাইন নেই, রেলের প্ল্যাটফর্ম নেই, রেলের রেগুলার অ্যাক্টিভিটি নেই। এবং এখানে যারা বসে আছেন তাদের কারুর কারুর হয়তো সবার নাও হতে পারে, লাইসেন্স আছে, এবং সেই লাইসেন্সের পরিপ্রেক্ষিতে কোনো এক সময় রেল যখন বলেছিল উঠে যেতে, কোর্টের স্যাংশন আছে, সেইটাকে ভাঙতে চাইছে, যে ভাঙাটা নিয়ে গন্ডগোল যেদিন আপনি বললেন আমিও আহত হয়েছিলাম। ফলে এই সাদা একটা কথায় বামফ্রন্টের আমলে বসেছে, তৃণমূলের আমলে হপ্তা নিয়েছে, অতএব বিজেপি তুলে নিচ্ছে, সরকারি জমি সব বেদখল হয়ে যাবে, এটা একটু ওভার সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে। বরং ওখানে হকারদের কথাটা, আমার কথাও তাই, হকারদের কথাটাও তাই, ওরা সবাই একমত নিশ্চয়ই হবে, না হলে আমরা বলবো একমত হওয়া উচিত। যদি এমনটা হয় যে রেলের লাইন ওখানে এক্সটেন্ড করতে হবে, তাহলে অবশ্যই সরে যেতে হবে, স্টেশনের প্ল্যাটফর্মটাকে এক্সটেন্ড করতে হবে, নতুন লাইন আনতে হবে, নতুন একটা কোনো শেড চালু করতে হবে। যদি না হয় তাহলে এই জমিটাতে গরিব লোক তুমি বসে আছো না, তুমি বসে থাকতে পারবে না, এটা আমি বিক্রি করব কি ভাড়া দেব টু বিগ কর্পোরেটস অর বিগ বিজনেস হাউসেস, এইটাতে আমাদের মত নেই। বিগ বিজনেস হাউসে যদি দাও তাহলে ভাই লাইসেন্স দিয়ে এদেরই দাও, দরকার হলে বলো যে আচ্ছা স্পেসে একটু অসুবিধা হচ্ছে, ছোট করো, এখানে বসো না ওখানে বসো। একটা মানুষের জীবিকার প্রয়োজন, এটাকে অস্বীকার করে কখনো কোনো রাষ্ট্র চলতে পারে না। ফলে এটা হিউম্যান অ্যাঙ্গেলেও আমাদের দেখা উচিত এবং পিপলস অ্যাঙ্গেল থেকেই দেখা উচিত। এবার পুরো পশ্চিমবঙ্গ যদি দেখা যায়, ছোট ছোট শহরেও চারিদিকে শুধুই অবৈধ হকার। হকার বলতে যারা হক করছে জিনিস নিয়ে, তাদের কথা আমি বলছি না, যারা গুমটি বানিয়ে পার্মানেন্ট সেমি পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়ে বসে আছে। এবার এগুলো তো সব কোথাও না কোথাও হয় মিউনিসিপ্যালের জমি অথবা সরকারি জমি। আহ, আহ, আপনি বুঝুন যে যদি এটা হিউম্যান অ্যাঙ্গেল দেখতে হয় তাহলে সব জমি ছেড়ে দিতে হবে। না, কখনো না, কখনো না, আমি তো আবারও বলছি, রেলের নামে যে জমি নেওয়া হয়েছিল ফর দি সার্ভিস অফ রেলওয়ে, আমরা চাইবো রেলের সার্ভিসটা বাড়ুক। আপনি রেল যখন বলছেন, আমি রেল স্পেসিফিক্যালি বলছি, তাহলে ধরা যাক এই যে যাদবপুরের যে, আমি ওই একটা চত্বরে যদি কনসেন্ট্রেট করি, এরকম যে কোনো চত্বর কনসেন্ট্রেট করতে পারি, তাতে এখানে ট্রেনের, না, তার মধ্যে সেফটির গল্পটা প্রায় নেই। ট্রেন ফ্রিকোয়েন্সি অথবা টাইমলি যাওয়া অথবা ট্রেনে উঠতে পারা অথবা তাদের বসতে পারা প্রায় অসম্ভব। ফলে রেল ইজ ফেইলিং ইটস ডিউটিজ টু ক্যাটার সার্ভিসেস টু দি পিপল, ওয়ান। টু, এক্ষেত্রে রেল যখন জায়গা নিয়েছিল তখন যে এক্সপ্যানশনের প্ল্যানিং ছিল তার মধ্যে ছিল সার্কুলেশন এরিয়া। একটা রেল স্টেশনকে কেন্দ্র করে জায়গা রাখা ছিল কেন? কারণ রেল স্টেশনে লোক যাতায়াত করবে, তাহলে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, বাসে করে হোক, তখন বাসই ছিল, তখন তো অটো টটো ছিল না, তাহলে তাদের সেই বাসগুলো আসবে, ঘুরবে, থাকবে, তাদের যাতায়াতের জায়গা থাকবে ইত্যাদি। সেই সব জায়গাগুলো কিছু করা হয়নি, নাম্বার টু। নাম্বার থ্রি, বরঞ্চ পশ্চিমবাংলার বাইরে অন্য রাজ্যেও হকার আছে, এটা আপনি বলবেন পশ্চিমবাংলায় বেশি আছে, কারেক্ট। কারণ পশ্চিমবাংলায় বেশি থাকার একটা বড় কারণ হচ্ছে পশ্চিমবাংলা ইজ দি অনলি স্টেট ইন দি কান্ট্রি যেটা স্বাধীনতার নাম করে বিভাজিত হয়ে কার্যত 25% অফ দি পপুলেশন এনহ্যান্স করেছে, নট ডিউ টু দি গণভোট অফ পিপল। পশ্চিমবাংলার লোক কিন্তু গণভোট দিয়ে বলেনি যে ভাই আমরা দুটো আলাদা রাজ্য হয়ে যাব বা দুটো আলাদা দেশ হয়ে যাব। ইউ, দি গভর্নমেন্ট, দি ব্রিটিশার্স অ্যান্ড আদার্স, তোমরা বলেছো গণভোট, গণভোট না, তোমরা বলেছো দেশ ভাগ হবে, অতএব ওখান থেকে লোক চলে আসবে, এখান থেকে লোক চলে যাবে। এই যে লোকগুলো স্টেশনে এসে জন্ম নিয়েছে ভাই, এ আপনি ভারতবর্ষের 8-10 জায়গাতে পাবেন না, কিন্তু সেখানেও হকার আছে পশ্চিমবাংলায় অবশ্যই বেশি। তাতে জায়গা উড়ে চলে যায় তা না, যে সার্ভিসের জন্য প্রয়োজন সেই সার্ভিসের কারণে কোনো বাধা নেই, এবং আমার ধারণা মানুষ সেখানে বাধা দেয় না, বরঞ্চ গরিব লোক বাধা দেয় না। বরং যে ওখানে দখলদারি করে রেখেছে বড় ব্যবসা, সে হয়তো আপত্তি করতে পারে, কিন্তু গরিব লোক কোন রকমের 200, 300, 400 টাকা উপার্জনের জন্য আর একটু ছোট করে সাইডে বসেও অন্তত চালিয়ে যেতে চায়। আমাদের সাধারণভাবে একটা মনোভাব আছে, যেহেতু ওরা গরিব অতএব ওরা উদ্বৃত্ত, অতএব ওরা অপ্রয়োজনীয়। এই মনোভাবটা সাধারণভাবে পশ্চিমবাংলার জন্য আদৌ ঠিক না। সুজন বাবু, আপনারা যদি 2031-এ ক্ষমতায় আসেন বাংলায়, যে কথাগুলো এখন আপনারা বলছেন যে সব জায়গায় হকারদের বসতে দেওয়ার সুযোগ করে দিতে হবে, সব জায়গায় বলুন, ওটা আপনি যোগ করলেন, বেশ বলুন, বলুন বলুন। মানে যেখানে যারা আছে, সব জায়গায় যেখানে যারা আছে, যেখানে যারা আছে, এই পলিসি নিয়ে কি আপনারা চলবেন নাকি কোনো
অল্টারনেট পলিসি আছে আপনাদের মাথায়, আহ, হকার উচ্ছেদ করেও তারা যাতে উচ্ছেদ না হয় সে ব্যাপারে? দেখুন, এক হচ্ছে ভারত সরকারের আইনসম্মত নীতি প্রণীত অ্যাক্ট, তাতে ভেন্ডার্স অ্যাক্ট রয়েছে যে তারা কিভাবে থাকবেন, তাদের কিভাবে ডিল করা হবে এবং কিভাবে সেটা হবে। আইন মেনে হলে তো কোনো আপত্তি ছিল না, এটা কোনো আইন মানার ব্যাপার নেই। আপনি যখন নোটিশটা দেখেন, স্টেশনে এসে আনসাইন্ড একজন একটা ছোট একটা নোটিশ টানিয়ে দিয়ে গেল, 3 দিনের মধ্যে এখান থেকে সব চলে যেতে হবে, মানে হুইচ ইজ নট এ নোটিশ অ্যাকর্ডিং টু দি অ্যাক্ট অ্যান্ড এটসেট্রা। দ্বিতীয় কথাটা হচ্ছে, ভবিষ্যতে 31 সালে কি করবো আপনি ছেড়ে দিন, আপনি তার আগের কথাই যান। যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট, এই কোশ্চেন তখনও এসেছে, ঠিকই তো। এবং কোনো তখন কোনো হকার জায়গায় যখন রাস্তার পাশে মানুষ বসেছে, কোনো কোনো জায়গায় মানুষের অসুবিধাও হয়েছে, গরিব লোক বসেছে তার জন্য আটা লোকের অসুবিধা হয়েছে। যাতে সে অসুবিধে না হয়, এই ডিসকাশন এবং এটসেট্রা, তখন রাস্তার মোড় থেকে 50 মিটার দূরে সড়ক, বোর্ডের মাথায় থেকো না, তাহলে জ্যাম হচ্ছে, ওই জায়গাটাতে ফাঁকা আছে ওইখানটায় সরে যাও, এখানটায় যেও না ওইখানটায় যাও, অত বড় করো না ছোট করো। এবং লট অফ ডিসকাশন ডিসকাশন অ্যান্ড ডিসকাশন করে সবাই একমত হয়ে পারলে প্রায় সিদ্ধান্ত করেছে। এবং সেই কারণে আমি আপনাকে মনে করিয়ে দিই, আমি জানি না আপনি কলকাতায় বেশি যাতায়াত করেন কিনা, আহ, আমার যে কনস্টিটুয়েন্সি ছিল যাদবপুর, তার মধ্যে তো 3টে মিউনিসিপ্যাল মার্কেট, হকার্স মার্কেট। বাঘাযতীন থেকে আপনি বাঘাযতীন স্টেশনের দিকে যাবেন, ডান দিকে একটা, বাঁ দিকে একটা। রুবি হাসপাতাল থেকে বালিগঞ্জের দিকে যাবেন, বাঁ দিকে কসবা হকার্স মার্কেট। সরকার করে দিল কেন? এরা মানুষ, এদেরকে আমি সেই জায়গায় রাখতে পারছি না, অল্টারনেটিভ ওখানে জায়গা পেলাম না, বেশ তাহলে এইখানটাতে এসো। দ্যাট অ্যারেঞ্জমেন্ট ওয়াজ মেড বাই দি লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। আমি আপনাকে একটু সঙ্গে মনে করে দিই, লেক গার্ডেন স্টেশন হয়তো আপনার নামটা জানা আছে, রেল লাইনের পাশে একেবারে গরিব বস্তি, ওরা হকার না, একেবারে গরিব ঝুপড়ি। আমি সেই ঝুপড়ি দিয়ে গিয়ে দেখেছি। সেটা তুলে দেবার কথা, নানান কারণে আলটিমেটলি সুপ্রিম কোর্টের অর্ডার তুলে দিতে হবে, বামফ্রন্ট সরকার। আমরা তখন কিভাবে এটা হতে পারে এসব যখন আলোচনা করছি, তখন তৃণমূল তারা বলো না, না তোলা যাবে না, বলে একটা সেটা যা হয়। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, সেই সুপ্রিম কোর্টের অর্ডার তুলতে হবে, অথচ এই লোকগুলোর কি হবে? তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। এখনো ভারতবর্ষের সরকার গরিব মানুষের জন্য ঘরের ব্যবস্থা করে, হাউস ফর অল এটসেট্রা হচ্ছে দেশের নীতির মধ্যেই থাকে। তাহলে সেই মানুষগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা না, সুপ্রিম কোর্টের অর্ডার অতএব তুলতে হবে, অতএব তাদের থাকার একটা ব্যবস্থা দিতে হবে। রাইট টু লাইফ তার অংশ হচ্ছে রাইট টু শেল্টার, তার অংশ হচ্ছে রাইট টু লাইভলিহুড। আমার মনে হয় এই আগে দেখলে বহু জিনিস আলাপ আলোচনা করে মেটানো যায়। বুলডোজার ইজ এ দাপট, আমার ক্ষমতা আমি ভাঙবো, তুই কি করবি, এই যে মনোভাব। ধরুন শুভেন্দু অধিকারী, তিনি এখন মুখ্যমন্ত্রী, আপনি ওর ভিডিওটা দেখুন, ও মুখ্যমন্ত্রী হওয়ার আগে বিরোধী দলনেতা, ওর ভিডিওটা দেখুন, আপনি দেখবেন স্পষ্ট বলছে, না সব উচ্ছেদ করা চলবে না, উচ্ছেদ করলে সবাই মিলে আপনারা বারণ করুন, আটকান। আমি মন্ডল সভাপতি ওদের অর্গানাইজেশনের মন্ডল সভাপতিদের বলছি, আপনারা কি ওখানে রুখবেন? যদি বুলডোজার যায় আমাকে বলবেন, আমি গিয়ে বুলডোজার আটকাবো। আমি আপনাকে কথা দিতে পারি, মমতা ব্যানার্জি আগে যা বলেছেন পরে উল্টো কাজ করতে পারেন। শুভেন্দু বাবুর ভিডিও এখনো স্পষ্ট পরিষ্কার ঠিক উল্টো কাজটা করছেন। লেফট যা বলেছে তার উল্টো কাজটা করেছে, আগে এমন করেনি, ভবিষ্যতেও তা করবে না। কারণ যেটাই করবে আলাপ আলোচনা করে করা যায় এবং সম্ভব। আপনার কি মনে হয় কেন বিজেপি এত চট জলদি হকার উচ্ছেদের পেছনে লাগলো? দেখুন, আপনি যে অবৈধ কথাটা বলছিলেন না, অবৈধ হকার 2029 বলছিলেন, এক মিনিট শুনলেন, আপনি অবৈধ কথাটা বলছিলেন তো, অবৈধ হকার, এখন তো ভোটারও অবৈধ হয়ে যাচ্ছে, মানুষ অবৈধ হয়ে যাচ্ছে। সেটা অন্যদিকে। আপনি এক সেকেন্ড শুনে নিন, বছরে দিস ইজ সাচ এ রুল, যখন লোককে বৈধ না বলে অবৈধ করাটা মনোভাব কাজ করছে, আর অবৈধকে বৈধ বলে দেখানোর কাজ করছে। আপনি জিতেছেন তৃণমূলের হয়ে, আপনি তারপরে বাই অ্যারেঞ্জমেন্ট আপনি চললেন বিজেপির কাছে, ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। আপনি যেটা বলে জিতলেন, বিজেপিকে হারিয়ে আমি তৃণমূল হব, কি বিজেপিকে হারিয়ে আমি ধরা যাক ওখানে উদ্ধব ঠাকরে হব, কি বিজেপিকে হারিয়ে আমি এসপি হব, সেইটা
দেশের আইন অনুযায়ী আপনি সেই দলটাকে কার্যত ভেঙে ভুঙে দিয়ে তারপরে একটা 2/3 1/3 এর গল্প টল্প নিয়ে এসে তারপরে উড়িষ্যার থেকে না ত্রিপুরার থেকে একটা কোন পার্টি খুঁজে বার করে আপনি যেটা অবৈধ সেইটাকে বৈধ করাবার চেষ্টা করছে যে সরকার, সেই সরকার কিন্তু ভোটারকে অবৈধ দেখাতে চায়, সেই সরকার কিন্তু মানুষকে অবৈধ দেখাতে চায়, সেই সরকার কিন্তু গরিব মানুষকে অবৈধ দেখানো সহজ, তাকেও অবৈধ দেখাতে চায়। বরং এসবের আগে ওরা নিজেরা বৈধভাবে কাজ করছে, অন্তত পার্লামেন্টারি সিস্টেমে এমপি এমএলএ বৈধ ব্যবস্থার মধ্যে থাকছে, এটাকে এনশিওর করতে পারে। এটা সামহাউ যে কোনো কারণেই হোক জিতেছি, দাপট আমার খুশিতে সবাই চলবে, পদানত থাকবে। তৃণমূল ভোট যখন ছিল পশ্চিম বাংলায়, পিপলকে দেখা হচ্ছিল নট অ্যাজ সিটিজেন বাট অ্যাজ প্রজা। আমি রাজা অথবা রানী অথবা রাজপুত্র, আমার অনুগত প্রজা। এটা গণতন্ত্রে চলে না। মানুষ সবাই নাগরিক, সবারই কথা আছে, শুনতে হবে, সে অনুযায়ী করতে হবে। সেটা ফেল করছে বিকজ গণতান্ত্রিক মনোভাবে বিজেপি চলতে চায় না। বাবু, আপনি এটা মানেন যে বিজেপি এখন সিপিআইএম অথবা লেফট ফ্রন্টের পার্টিগুলোকে প্রধান বিরোধী বলে তাদের স্ট্র্যাটেজিতে মনে করছে? মুখে না করলেও তারা বুঝতে পারছে যে আমাদের ভবিষ্যতে বাংলা জিততে হলে সিপিএম কে হারাতে হবে। সেটা আপনি কি মানেন মন থেকে যে আমি আপনারা এখন? এই এই কথাটার দুটো অংশ। তাহলে বিজেপি মানছে যারা বিরোধী তারা বিরোধী না, এবং সেই কারণেই যারা বিরোধী বৈধভাবে হওয়া উচিত, অবৈধভাবে তাদেরকে কি বলবো ডোমেস্টিকেট করে নিচ্ছে। 1 2 এটা হতে পারে, ওরা কি মনে করছে বড় কথা না, কিন্তু রাষ্ট্র অথবা সরকার যখন মানুষের উপরে তার দায়িত্ব পালন না করে নিপীড়ন করবে, মানুষের হয়ে দায়িত্ব পালন করতে রাজি হবে না, তখন মানুষের কথা কাউকে না কাউকে তো বলতে হবেই। এবং লেফটরা সেটা বলার জন্য সবসময়তেই তৈরি। সিপিআইএম বরঞ্চ আপনি আশীর্বাদ করুন যেন সিপিআইএম বরাবর মানুষের হয়ে ঠিক ঠিক মতো করে বিরোধী অবস্থান আপাতত গ্রহণ করতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে, বিজেপির সব কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, ফিউচার স্ট্র্যাটেজির ব্যাপারে সবকিছু একই কথা বলছে যে সিপিএম কে এবার ঠেকাতে হবে, কিন্তু সেখানে বিজেপি আপনাদের খবরের কাগজ গণশক্তি তাতে ফুল পেজ কভার বিজ্ঞাপন দিচ্ছে, কভার অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, আপনাদের র্যালি করতে দিচ্ছে কিন্তু টিএমসি কে, মমতা টিএমসি কে করতে দিচ্ছে না। এই যে হকার হকার ইলেকশন, এতে এতে এই যে যেভাবে আপনারা উঠে এলেন, ব্যাপারটা বুঝুন আমি কেন বলছি উঠে এলেন। কারণ আজকে আমরা যে কথা বলছি আপনাদের সাথে, এটা একটা খুব বড় সুযোগ বিজেপি আপনাদের করে দিলেন। অন্য পার্টিরা তারা পারমিশন পায়নি র্যালি করতে, তারা পাচ্ছে না র্যালি করতে পারমিশন যেভাবে যতটা সহজভাবে আপনারা পাচ্ছেন। এটা কি করে হচ্ছে? না, একটু একটু বেঠিক হচ্ছে বোধহয়। আমার ধারণা একটু ইনফরমেশনে কোথাও একটু বেঠিক হয়তো হচ্ছে। যদি এই ধারণাটা হয় যে বিজেপি আমাদের পারমিশন দিচ্ছে, তৃণমূলকে পারমিশন দিচ্ছে না, ভুল। আমি ইলেকশনের পরের ফার্স্ট যে পাবলিক মিটিং করেছি সেই মিটিংও পারমিশন দেয়নি। মিটিং এর 2 ঘন্টা আগে এসে বলেছে যে আপনারা থানায় জানিয়েছেন, থানায় তো ঠিক আছে, কিন্তু এসডিও থেকে তো আপনারা মাইকের পারমিশন নেননি, যেটা কখনো কোনদিন শুনিনি। আমাদের বলতে হয়েছে পারমিশন অর নো পারমিশন, এই মিটিংটা আমরা তোমায় জানিয়েছি, লেট ইউ রিমেইন ইনফর্ম, আমি আমার মিটিং করব। এবং শয়ে শয়ে মানুষ এসেছেন, তারা মিটিংটায় কিছু কথা শুনতে চান, এবং এটা সবাই জানে যে সিপিআইএম এর মিটিং খুবই অর্গানাইজড মিটিং থাকে। সেই মিটিং এই হঠাৎ করে এ লাফাতে শুরু করলো, ও দৌড়তে শুরু করলো, ওইখানে একটা ক্যাওস বেঁধে গেল, নিজেরা কে ডায়াসে বসবে, এসব হয় না, সবাই জানে। তৃণমূলকে পারমিশন দেয়নি এই কথাটা আপনাকে কে বলেছে আমি জানি না। তার আগে আপনার জেনে নেওয়া ভালো যে তৃণমূল কি পারমিশন চেয়েছে এবং ডিনাইড হয়েছে? সম্ভবত এখনো না। কিন্তু তৃণমূল কি পারমিশন চাইলেই পারমিশন পাবে? তাও সম্ভবত না। কেননা তৃণমূল যখন সরকার চালিয়েছে তখন বিরোধী দলকে তারা পারমিশন দেয়নি, এবং সেই ক্ষেত্রে আমরা কোর্টে গিয়ে পারমিশন নিয়েছি খুবই কম। আমরা কোর্টের বাইরেই, অত তো আমাদের বাহানার ব্যাপার নেই, অত গাড়ি ঘোড়ার ব্যাপার নেই, আমরা কোর্টের পারমিশনের বাইরে আমাদের মিটিং করতে হয়েছে। কিন্তু এখনকার মুখ্যমন্ত্রীকে বহু মিটিং করতে হয়েছে
কোর্টের পারমিশন নিয়ে। ফলে যেহেতু তৃণমূলের সময় এখনকার মুখ্যমন্ত্রী তাকে কোর্টের পারমিশন নিয়ে মিটিং করতে হয়েছে, হয়তো এখনকার মুখ্যমন্ত্রীও চাইবেন ওরা পারমিশন না পাক, কিন্তু তার আগের কথা হচ্ছে ওরা কি পারমিশন চেয়েছেন এবং ডিনাইড হয়েছেন? এখনো কোনো মিটিং এর পারমিশন তৃণমূল চেয়েছে বলে কেউ শোনেনি। গতকাল মুখ্যমন্ত্রী একটা রাস্তায় মিছিল করেছেন, মানে কেন করেছেন কেউ জানে না, কিন্তু বলেননি কিছু। পূর্ব সামনে পুলিশ, মুখ্যমন্ত্রী পিছনে পুলিশ, পারমিশন কিন্তু ছিল, উনি নেমেছেন তাই পূর্ব ছিল। মুখ্য- পূর্ব হ্যাঁ, মুখ্যমন্ত্রী কি পূর্ব নিয়ে? মুখ্যমন্ত্রী পূর্ব হ্যাঁ, মুখ্যমন্ত্রী sorry, ভুলে বললাম। আপনি দেখবেন সামনে পুলিশ, পিছনে পুলিশ, তাহলে নিশ্চয়ই পারমিটেড। কেন পারমিশন দেয়নি আপনি বলছেন? পারমিশন হয়তো চেয়েছে তাই দিয়েছে, পারমিশন না চাইলে দেবার কথা নয়। কিন্তু এটা ঠিক, নিশ্চয়ই বিজেপি এবং সবাই বোঝে যে ইন দি রিয়েল সেন্স মানুষের হয়ে কথা বলা যদি বিরোধিতা হয়, তাহলে সেই বিরোধী অবস্থানটা অবশ্যই সিপিআইএম এবং বামপন্থীরা তারাই। চাকরিতে দুর্নীতি হলে আমি বলবো না, মুখ্যমন্ত্রী যা বলে ভোট নিয়েছে আর এখন উল্টো কথা বলছে আমি বলবো না, এই বলাটা তো আমার কাজ, আমি আগেও বলেছি এখনো বলবো। বাবু, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বিজেপি অফিসে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে ছবি তুললেন। বিজেপি অফিসে যাওয়ার জন্য কি তার দলের অনুমোদন ছিল? মানে আমি তো ভাবতে পারবো না যে আপনি, আপনার মতো নেতা কোনোদিন বিজেপি অফিসে গিয়ে আহ চা খেতে খেতে ছবি তুলবেন। এটা কি করে হচ্ছে? দেখুন, এমনিতে আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমাদের সমাজ জীবনে এই ব্যবস্থাপনাটা থাকাটাই স্বাভাবিক ছিল, এবং সেটা পশ্চিমবাংলাতে ছিল বরাবরই। আমি জানি না আপনি পশ্চিমবাংলার খেয়াল করছে কিনা, ভোটের দিন সিপিএম এর ক্যাম্প, পাশে কংগ্রেসের ক্যাম্প, তখনও তৃণমূল আসেনি। তৃণমূল আসার পরে জিনিসগুলো একটা বদলে গেছে। আমি সিপিএম এর ক্যাম্পে বসে আছি, পাশের ক্যাম্পে মুড়ি এসছে অথবা ঘুগনি এসছে, আমাদের শুধু মুড়ি, ওরাও হয়তো দিয়ে গেল, আমি বললাম কিরে তোরা ঘুগনি খাচ্ছিস আমায় দিবি না? বা আমাদের ক্যাম্পে হয়তো বাতাসা মুড়ি এসেছে, কংগ্রেসের লোক এসে আমাদের ক্যাম্পে বসে খেয়ে চলে গেল ভোটের দিন। এমনকি ভোটের দিন, দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি ইন বেঙ্গল। এটা ছিল উৎসব, রাজনীতির দল মানে হিংসা এবং ঝগড়া না, ওটা তৃণমূল সেটা চালু করেছে। সেটা আমি আগে ছিল, কিন্তু নিশ্চয়ই বিজেপি অফিসে এই মুহূর্তে যাব না, কারণ সেই পরিবেশটা পশ্চিমবাংলাতে তৃণমূল নেই। নষ্ট করে দিয়েছে। নষ্ট না করলে হয়তো আমি যেতাম, হয়তো ওরাও আসতো, পাশাপাশি চায়ের দোকানে কেন বসবো না। কিন্তু তৃণমূল একটা ব্যবস্থা করলো, চায়ের দোকানে একসাথে দুই পার্টির লোক সিপিএম তৃণমূল বসতে পারবে না। তার থেকে এত সমস্ত কোয়েশ্চেন হয়। আপনার কোয়েশ্চেনটা হচ্ছে তন্ময় যে গেছে, এটা কি পারমিশন ছিল? পারমিশন ওইভাবে নিয়ে গেছে তা না, হঠাৎ করে গেছে বলেই হয়তো মনে হয়। সেটা আমরা যেভাবে দলের মধ্যে জিজ্ঞাসা করার, সেটা আমরা জিজ্ঞাসাবাদ করি, আলাপ আলোচনা করি। আপনি কি যেতেন বিজেপি অফিসে নিজে? না, আমি যে কোনো বললাম কারণ। তো, যদি 25 বছর 30 বছর আগের কথা হতো, আমি অবশ্যই, তখন তো বিজেপি অফিস ছিল না, কংগ্রেসের অফিস ছিল, যেতাম যাতায়াতের পথে। আচ্ছা আমি যাচ্ছি, শুনে রাখুন আপনি, এমনকি তৃণমূল, আমি যাচ্ছি, ধরা যাক তখন আমি গাড়িতে যাচ্ছি, এমএলএ তৃণমূলের, আমার এলাকারই গাড়ি আছে, গাড়ি দাঁড় করিয়ে সঙ্গে নিয়ে তাকে নামিয়ে দিয়ে আমি যেতাম। এইটাই ছিল পশ্চিমবাংলার কালচার ভাই। এবং এটা একবার না, এটা বারে বারে বহুদিন ধরে এই সমস্তটাকে নষ্ট করে দিয়েছে তৃণমূল, হিংসার রাজনীতি করে। তা না হলে মানুষ যে যার দল করে ভোটের দিন, বাকি তাদের মধ্যে সখ্যতা থাকবে, এর মধ্যে কোনো অপরাধ ছিল না। কিন্তু এখন যেখানে নিয়ে গেছে, সখ্যতার অভাব বড্ড বেশি। ফলে কিন্তু এখন আমিও নিশ্চয়ই যাবো না, আরেকজনে কেউ নিশ্চয়ই আমার অফিসে এসে ওরকম হাজির হবে না। বাবু, আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হয়ে দেখছি যে বিজেপিকে বিজেপি একটা নতুন অপোজিশন পেয়েছে, সেটা হচ্ছে সিপিআইএম। এবং সিপিআইএম এর যুব নেতারা উঠে আসছে এবং আপনাদের মতো প্রবীণ নেতাদের ওপরে পুলিশ লাঠিচার্জ করছে। আপনি আহত হয়েছিলেন কিসের জন্য? হকার এজিটেশন। সেখানে কিন্তু তন্ময় বাবু সেখানে তন্ময় বাবু একটা ছবি তুলতে বিজেপির অফিসে যাচ্ছে। এটা কোথাও না কোথাও রং সিগন্যাল দিচ্ছে কি ভোটারদের? আচ্ছা, আপনি নিজেই বলছেন রং সিগন্যাল দিচ্ছে, তাহলে কোশ্চেনটা করছেন কেন? বলে আচ্ছা, আপনার কোশ্চেনের মধ্যেই উত্তরটা আছে। ওকে। খুব ছোট্ট করে, আহ, আপনারা বলেছেন যে যদি টিএমসি কংগ্রেসের সাথে জোটে যায় তাহলে আপনারা নেই, এনডি জোটে নেই।
না, আমরা বলিনি তো কিছু, স্টেটমেন্ট আমরা বলি, এটা কেউ ধরে নিয়েছে। কারণ এটা তো আপনারা কি, আমার প্রশ্নটা খুব সহজ, ইন্ডি জোটে, কারণ সামনে 2029, সময় আর নেই, 2 বছর কোনো সময়ই নাই, আপনারা কি ইন্ডি জোটে থাকবেন যদি টিএমসি কে ইন্ডি জোটে রাখা হয়? দেখুন, এটা তো অনেক পুরনো প্রশ্ন। INDIA এইটার ফর্মুলেশনটা ওয়াজ বাই ন্যাশনাল পলিটিক্যাল পার্টিস লেড বাই কংগ্রেস, CPIM এটসেট্রা, এবং সেটা ভারতবর্ষের জন্যই, মানুষের জন্যই। খানিকটা তার অ্যাডভান্টেজ হয়তো আপনি পেয়েছেনও ওই আগের ইলেকশনে 2024। ফলে আমরা থাকবো না, এইটা আগে থেকে ভাবতে যাচ্ছি কেন? বাকি যারা সঙ্গে আসলো অথবা আসলো না, তারা ঠিক করবে তারা আসবে কি আসবে না, তাদের সাবজেক্ট। কেননা কথাটা আপনার কাছে, আসলে কথাটা হচ্ছে এই, তৃণমূল থাকলে কি আপনি আছেন, আপনি থাকলে কি তৃণমূল আছে? আমি বলছি তৃণমূল নেই, ওটা ভুল। তৃণমূল শুরুতে ছিল না, ট্রেনটা হাওড়া থেকে স্টার্ট দিয়ে দিল, যাবে দিল্লি, ধানবাদে এসে বুঝলো আরে সবাই তো এসে হাজির হচ্ছে, পরিমরি করে সে উঠলো, আবার দিল্লির আগে কানপুরে পরিমরি করে নেমে গেল। একদমই এবার এবারে সেটা হবে না। এবার এবার তৃণমূল, এবার তৃণমূল না, না, এবার পার্ট অফ দ্যাট। কিন্তু আমি যে হাওড়া থেকে উঠেছি বা কংগ্রেস ইত্যাদি, ও মাঝ রাস্তায় উঠে গেছে বলে আমি লাফ মেরে নেমে চলে যাবো, সেটা হবার কথা না। কিন্তু INDI তে তৃণমূল নেই। কেন নেই? তৃণমূল পার্টিটা আছে পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় তৃণমূল INDI তে নেই। কংগ্রেস, CPIM না, তার সঙ্গে নেই, বরঞ্চ কংগ্রেস CPIM একসাথেই লড়েছে গত লোকসভা ইলেকশন, আপনার খেয়াল আছে। তৃণমূল আলাদা ছিল। ফলে INDI তে তৃণমূল পশ্চিমবাংলায় ছিল না। যদি না থাকে তাহলে তৃণমূল INDI তে কোথায় আছে, যেখানে ওদের দল নেই? মহারাষ্ট্রে, তামিলনাড়ুতে, পন্ডিচেরিতে, কোথায়? আমি ফলে আগামী আসলে ওরা লোকসভার, INDI তে নেই। আমি আগামী লোকসভার সিপিএম এর পলিসিকে বুঝতে চেষ্টা করছি, যে So far as 2029-এ West Bengal is concerned, যেখানে তৃণমূল দল আছে, সেখানে তৃণমূল আহ, আহ, একসাথে একটা জোটে আমাদের আসবে, একে আসবে কিনা ওদের ব্যাপার। আসলে আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো না, অ্যাকসেপ্ট করার কোনো কারণ নেই। করবে না। যেভাবে তৃণমূল পশ্চিমবাংলার রাজনীতিকে ধ্বংস করেছে, সে বিজেপিকে পেভ দি ওয়ে ফর বিজেপি। আপনি নিশ্চিত থাকুন, পশ্চিমবাংলায়, আপনি আসামে দেখবেন বিজেপি থ্রু আসাম গণপরিষদ, বিহারে দেখবেন বিজেপি থ্রু নীতিশ কুমার, JDU, একই রকম উড়িষ্যাতেও বটে। পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, আমরা বলছিলাম তখন সবাই মানছিলেন না, থ্রু তৃণমূল। তৃণমূল কষ্ট মষ্ট করে অথবা খেটে খুটে পশ্চিমবাংলায় বিজেপিকে ইনস্টল করে দিয়ে গেছে, যে বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিন রাজনীতিতে মানুষের ঠিক আছে, তার মানে তৃণমূলের বাহিনী এখন বিজেপি, শুনে রাখুন, তৃণমূলের বাহিনীকে বিজেপিতে ঠেলে পশ্চিমবাংলায় ইনস্টল করে দিয়ে গেছে বিজেপি। ফলে পশ্চিমবাংলায় তৃণমূলকে সঙ্গে নিয়ে আমরা চলবো বিজেপির বিরুদ্ধে, তার কোনো চান্স আছে বলে মনে হয় না। তার মানে ইন্ডি জোটে যদি তৃণমূলকে নেওয়া হয়, কংগ্রেস যদি জোর করে নিতে চায়, তাহলে লেফট ফ্রন্ট থাকবে না। আমি তাহলে আমরা লেফট ফ্রন্ট থাকবে। না 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 না, ইন্ডিজোটের কথাটা আপনি ভুল হচ্ছে। CPIM ইন্ডিজোটে থাকবে না, কে বললো? কংগ্রেস, CPIM সহ ন্যাশনাল পলিটিক্যাল পার্টি বিজেপির বিরুদ্ধে কনসিস্টেন্ট। যারা কনসিস্টেন্ট না, তাদের মধ্যে আপনি তৃণমূল নিয়ে আগ্রহী, যে তৃণমূল পশ্চিমবাংলায় কংগ্রেস এবং CPIM এর সঙ্গে নেই। পন্ডিচেরিতে আছে কিনা, নাকি গোয়াতে আছে, তাতে কি এসে যায়? ফলে ডাজ নট অ্যারাইজ কোয়েশ্চেন। প্রতিকুর রহমান যদি আবার ফিরে আসতে চান এবং প্রকাশ্যে ক্ষমা চান, তাহলে কি তাকে দলে ফিরিয়ে নেওয়া উচিত, যদি প্রকাশ্যে ক্ষমা চান? ইফ, যদি, বাট, কিন্তু, হোয়াট মানে কি, এসব আমরা ছোটবেলায় চর্চা করতাম। ফলে সেটা তো এখন বসে আলোচনা করার কোনো কারণ নেই। কিছু ঘটনা ঘটলে তার পরিপ্রেক্ষিতে আলোচনা করা যায়। যদি দিয়ে এই আলোচনাগুলো কি করা যায়, আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো বোঝেন। সাধারণভাবে, সাধারণভাবে আহ, 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 ক্ষমা চাইবে, আসবে, এই রকমের কোনো ইনফরমেশন, ইঙ্গিত কিছু আমাদের কাছে নেই। ফলে আমাদের সে নিয়ে ভাববার কোনো কারণ এখনো পর্যন্ত ঘটেনি। সাধারণভাবে এটা হয় না। কিন্তু আমাদের পার্টিতে এক্সপেল্ড হলে সে পার্টিতে ফিরে আসতে পারে কিভাবে, তার নির্দিষ্ট প্রভিশন আছে।
সেই সে নির্দিষ্ট প্রভিশন প্রভিশনের বাইরে কারোর জন্য কোনো বাড়তি হয় না। সে প্রভিশনটা কি? প্রকাশ্যে ক্ষমা চাওয়া ছাড়া আর কি, না 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 কিভাবে সে ফিরতে না পারে? না 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 প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কোনো প্রভিশনই তার মধ্যে নেই। হুম, তার মধ্যে প্রভিশন হচ্ছে এই যে কেউ একটা কোনো কারণে পার্টির থেকে এক্সপেলড হয়েছে, সে হুম, বুঝতে পারলে তার নিজের কাজ, চেতনা এবং আচরণের মধ্য দিয়ে সে পাবলিকলি কাজের মধ্য দিয়ে মানুষকে বোঝাতে পারে যে হুম, আমি কিন্তু বেঠিক করে এখন আমি বুঝতে পারছি, হুম, এবং সেই হুম, কারণে আমি কিন্তু এই কৃষকের কাজের মধ্যে আছি, শ্রমিকের হুম, কাজের মধ্যে আছি ইত্যাদি। এটা হুম, এরকম নয় যে একটা দরখাস্ত করলাম, একটা ক্ষমা চাইলাম, তারপরে একটা হুম, ব্যবস্থাপনা করলো। আমাদের পার্টিতে সেরকমের প্রক্রিয়া নেই। তারপরে যদি হুম। সেসব নিয়ে কখনো চর্চা করার সময় আসে, তখন চর্চা করা হয়। ফলে এটা অনেক রিমোট পসিবিলিটি এই মুহূর্তে আপনি যা বলছেন। প্রতিকূলে ফেরা। না না, আর আমাদের তো প্রভিশন আছে নির্দিষ্ট, হুম, তার সেই বাইরে না। নির্দিষ্ট সেই নির্দিষ্ট এই যা বললাম প্রসেসে তাতে চিঠি লিখলে আবার ক্ষমা চাইলাম, ওর কোনো প্রভিশন নেই। আমরা শেষ প্রশ্ন, গ্রামাঞ্চলে ভোট ফেরত পেতে, কারণ গ্রামাঞ্চলে টিএমসি গ্রামাঞ্চলে ভোট দখল করে নিয়েছিল এবং অবাক ব্যাপার, বিজেপি সেই গ্রামাঞ্চলে ধাবা বলেছে। সুতরাং গ্রামাঞ্চলে ভোট ফেরত পেতে কোনো 5 দফা পরিকল্পনা বানিয়েছে কি সিপিএম, কোনো না স্ট্র্যাটেজি? না 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 আমরা পাঁচশালা পরিকল্পনা সেটা সবসময় সবারই ভাবতে হয়, কিন্তু পাঁচ দফা পরিকল্পনা বলে কিছু ভাবিনি। একটাই পরিকল্পনা, মানুষ বড় অসহায়, মানুষ তাদেরকে একবার বোঝানো হলো বা বলা হলো বা সব মিলিয়ে মিডিয়া টিডিয়া হেনা তারাই সব মিলিয়ে আমি খাইটা আমাদের ঘাড়েও নয় দোষ নিলাম, আচ্ছা আমাদের কারণে মানুষ কেউ কখনো ক্ষুব্ধ হয়েছে, হতেই পারে। 34 বছর ধরে কেউ কোনো ক্ষুব্ধ হবে না তা তো হয় না। সেই মানুষকে এইরকম ভাবে ওরা বোঝাতে পেরেছিল যে আহ, অনেক ভালো হবে, যা যা অপ্রাপ্তি সব পেয়ে যাবে। কিন্তু মানুষ পরে তৃণমূল সরকার আসার পরে বুঝলো যে তারা ঠকে গেছে, তাদের যা বলা হলো তারা যা করলো। পরে বলা হলো আরে তৃণমূলকে ঠেকাতে হবে, না না সিপিএম না, বিজেপি। মানুষ পরে বুঝতে পারছিল যে বিজেপিকে সমর্থন করে তারা ঠকে গেছে। সামাও এবারে বিজেপির সরকার হয়েছে, কিন্তু মানে মানুষ সেটা উৎপাসের মধ্যে বুঝে গেছে মানুষ না এখন গত বলিনি, এক। বুঝে গেছিল বলেছি, আমি এখনকার কথা বলিনি। এখনো মানুষ নিশ্চয়ই বুঝবে সরকার কিভাবে চলছে। ইতিমধ্যে সরকার যা বলেছিল ভোটের আগে, ইন রেসপন্স টু স্মার্ট মিটার, ইন রেসপন্স টু গ্যাস, সরকার নিজে বলেছিল, আমরা কেউ বলিনি। শুনুন আমাদের সরকারে নিয়ে আসুন, আপনি ভিডিও দেখবেন। সরকারে আমরা আসলে পরের মাসের 1 তারিখ থেকে রাজস্থানের মতন 450 টাকায় গ্যাস দেব। তো মানুষ কি বুঝতে পারছে না যেটা ফলস বলা হয়েছে? কি 1 তারিখ থেকে দিল্লির সঙ্গে সমান পেট্রোল ডিজেলের দাম করে দেবো? স্মার্ট মিটার কখনো করবেন না, ওরকম কোনো আইনের সুবিধে নেই। তৃণমূল অন্যায়ভাবে কথা বলছে, আমরা করতে দেবো না। এখন যদি উল্টোগুলো করতে চায় বা হকারের প্রসঙ্গে বা বুলডোজারের প্রসঙ্গে, তাহলে মানুষ নিশ্চয়ই বুঝবে একবার ঠকেছে তৃণমূল হয়ে, আরেকবার তাকে ঠকতে হচ্ছে বিজেপির দিকে সমর্থন করে। এবং এই ঠকাটা মানুষ নিশ্চয়ই ইন দি লং রান চাইবে না, সে চাইবে তার জীবন জীবিকা, তার জিনিসের দাম, তার শিক্ষা, তার কাজ, তার ভবিষ্যতের স্বপ্ন, যেটা অবশ্যই তারা বুঝতে পারবে যে বাম ছাড়া অন্য বিকল্প নেই। আমরা সেই মনোভাবে মানুষের কাছে বিশ্বস্ত কিভাবে হতে পারবো এবং ভরসা কনফিডেন্স কি করে আমরা মানুষকে দিতে পারবো, এটা আমাদের চর্চা, আমরা সেইভাবে পরিকল্পনা করবো। বাবু, বিজেপি সরকার বাংলায় নতুন শ্রম আইন আনতে চলেছে এবং অর্জুন সিং বলছেন মালিকদের স্বার্থ দেখতে হবে, তবেই বিনিয়োগ আসবে। ইনভেস্টমেন্ট খুব দরকার, তবে চাকরি হবে। মানে ব্যাপারটা খুব সিম্পল, বিনিয়োগ আনতে গেলে শ্রম আইন বদলাতে হবে, বিনিয়োগ না আনলে নতুন চাকরির সৃষ্টি হবে না। আহ, এবার এই শ্রম আইন নিয়ে আপনারা আগামী কিছু মাসে যদি বদলানো হয়, আপনারা কি, আপনি এবং আপনারা মানে সিপি এবং সি2, প্রাইমারিলি সি2, এই নীতির বিরুদ্ধে কি কোনো বড় আকারের রাজনৈতিক আন্দোলনের পরিকল্পনা করেছেন? যেভাবে যেভাবে শ্রম আইন দিল্লিতে পার্লামেন্ট বদল করেছে, সেটা গোটা দেশে সাধারণভাবে শ্রমজীবী মানুষ কেউই গ্রহণ করছে না, সবাই জানে। অর্জুন সিং মন্ত্রী হয়েছেন শ্রমমন্ত্রী শ্রমিকের জন্য না শ্রমমন্ত্রী মালিকের জন্য, সেটা উনি ঠিক করবেন, উনি ইনভেস্টমেন্টের মন্ত্রী না। শ্রমমন্ত্রীর কাজ হচ্ছে শ্রমিকের স্বার্থকে রক্ষা করা,
হ্যাঁ, প্রাইমারিলি, এবং তার মতো করে বিধি ব্যবস্থা করা। সেই কারণেই দেখবেন ট্রাইপার্টাইট মিটিং পর্যন্ত হয়, সরকার, লেবার কমিশন সহ, শ্রমিক ইউনিয়ন, মালিক পক্ষ। কেন এই মিটিং গুলো হয়? বরাবর হয়েছে, আজ না, অর্জুন সিং এর জন্মের আগে থেকে হয়েছে সব। ফলে সেইভাবে যে চলার কথা, এখান থেকে যদি উল্টে গিয়ে শ্রমমন্ত্রীর কাজ হয় মালিকের স্বার্থ রক্ষা করা, তাহলে মানুষ নিশ্চয়ই বিরক্ত হবে। কিন্তু আমি এক্ষেত্রে বলবো, মালিকের স্বার্থ রক্ষা না করলে ইনভেস্টমেন্ট আসবে না, এই কথাটা তাহলে কি ইনভেস্টমেন্ট আসছিল যখন, ধরা যাক অটো হাব সিঙ্গুর, ধরা যাক কেমিক্যাল হাব, তখন যে অর্জুন সিংদের তৃণমূল আপত্তি করেছিল বা শুভেন্দু অধিকারীদের তৃণমূল যে আপত্তি করেছিল, সেটি কি এই কারণে যে ওরা ইনভেস্টমেন্ট আনলে বরঞ্চ পশ্চিমবাংলায় মানুষের সুবিধে হবে? তখন কেন আপত্তি করেছিল? ফলে যা করে ওরা চলেছে সেটা হচ্ছে আসলে পশ্চিমবাংলাকে শিল্প হতে দেব না, এই মনোভাবটাই। আপনি রাজনাথ সিংকে মনে পড়ছে কিনা আমি জানি না, প্রত্যেক দিন ফলটাও খাইয়েছিলেন নাকি রসটাও খাইয়েছিলেন উনি। তৃণমূল বিজেপি যৌথভাবে টাটার প্রজেক্টটাকে পর্যন্ত ফেরত পাঠিয়েছে, ওটাকে ইনভেস্টমেন্ট আনার জন্য। ফলে এই কথাটা যা করেছে আর এখন যা বলছে, শ্রমমন্ত্রী হিসেবে তা মিলছে না। যদি এমনটা হয় যে শ্রমমন্ত্রী হিসেবে শ্রম এমন ব্যবস্থাপনা করবে যেটা মালিকের জন্য, শ্রমিকের জন্য নয়, তাহলে নিশ্চয়ই শ্রমজীবী মানুষ, শুধু সিআইটিউ না, সবাই মিলিয়েই রাস্তায় নামবে। মানে সেখানে কি আমরা পুরনো পুরনো সিপিএম এর জঙ্গিপনা, পন্থা দেখতে দেখতে পাবো, জঙ্গিপনা, যেখানে জঙ্গিপনা, না জঙ্গিপনা নয়, জঙ্গিপনা কিন্তু বলতে চাইছিলেন। পুরনো সিপিএম এর পন্থা বলে জঙ্গিপনা বলে একটা ভুল তত্ত্ব চালু করা হয়। আচ্ছা, গুজরাটে গত 5 বছরে সিআইটিউ তো নেই গুজরাটে খুব একটা, একটু একটু থাকতে পারে। 5 বছরে 11,000 ছোট ইন্ডাস্ট্রি, মাঝারি ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। কোন জঙ্গিপনার জন্য? কোন সিপিএম এর জন্য? কোন সিআইটিউর জন্য? কে উত্তর দেবে? এগুলো দেখুন, কিছু মনে করবেন না, যেহেতু গরিব মানুষকে নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে আমাদের পার্টি, ফলে তার বিরুদ্ধে ক্যাম্পেইনের সর্বশক্তি ব্যবহার করে একটা ফলস প্রপাগেশনের যে অ্যাপ্রোচ, তার থেকেই হয়তো আপনারও মাথায় কথাটা আসলো যে পুরনো ফর্মের সিপিএম মানে জঙ্গিপনার সিপিএম, বা সিপিএম মানেই জঙ্গি। আরে স্ট্রাইক, সিপিএমই তো বরঞ্চ জঙ্গিপনা মানে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইক। আগামী, শুনে নিন, শ্রমজীবী মানুষের স্ট্রাইকের অধিকার আইনে স্বীকৃত। কিন্তু গুজরাটে কেন বন্ধ হয়েছে? ওটা তো সিআইটিও নেই, ওটা তো সিপিএম করেনি, তাহলে কেন বন্ধ হয়েছে? ফলে এইভাবে না দেখে বরঞ্চ আমাদের যেভাবে দেখা উচিত সেটা হচ্ছে এই, যে শ্রমজীবী মানুষ সহ সমগ্র মানুষ তাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তলাকার মানুষকেও সঙ্গে টেনে আনতে হবে। তা না হলে আদানি আম্বানিদের রাজত্ব হবে যা এখন চলছে, এবং ক্রমশ ইনইকুয়ালিটি বাড়বে। আর ইনইকুয়ালিটি বাড়লে সেটা যে দেশের জন্য খুব উপকার হয় না, এটা বোধহয় সবাই বুঝতে পারছেন। ওই চুইয়ে পড়া মেকালের থিওরিতেই তখনকার বঙ্গীয় ভদ্রলোক সমাজ, তারাও কিন্তু আস্থা রাখেনি, মনে রাখবেন। ওই চুইয়ে পড়া অর্থনীতি, ওটা অর্থনীতি না, বরং অর্থনীতির গোড়ায় জল দিতে হয়, মার্কেটটাকে এনহ্যান্স করতে হয়। যারা মার্কেটে সাধারণ মানুষ কিনতে চান কিন্তু কিনবার যোগ্যতা পান না, তাহলে কিনবার মতো ক্রয় ক্ষমতা তাদের কাছে পৌঁছতে হয়, অ্যান্ড দ্যাট ইজ দি কি ফর ডেভেলপমেন্ট। সুজয়বাবু, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আর আমার ইচ্ছা রইল আপনার গ্রামের বাড়িতে একদিন গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসা। আসলে আপনি কি কলকাতাতেই থাকেন নাকি না? আমরা এখন শোতে আছি, আমি আপনাকে নিশ্চয়ই ফোন করব আলাদা করে, ঠিক ঠিক। কথা হবে। আমার ইচ্ছা আপনি রইল আসবেন, আপনার গ্রামের বাড়িতে দেখা গিয়ে। হবে, আমার গ্রামের বাড়িতে আসলে আমি নিশ্চয়, খুশি হব। নিশ্চয়। আমি গ্রাম অনেক পছন্দ করি। গ্রামের বাড়িতে আজ আপনার সাথে আমি শুধু গ্রামের বাড়িতে যাব না, আপনার সাথে আমি একটু ঘুরতে চাই, গ্রামে কান পাততে চাই খুব ভালো, যে খুব ভালো। আমি খুশি হব। মাটির মানুষ কি বলছে, কি একদম। চাইছে। I will, I, will- I, অনেক will- I would like to welcome you whenever needed. Okay? অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।